হে দর্শক, হিস্ট্রি অফ রিভাতে স্বাগতম। তো গল্পে যাওয়ার আগে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের গল্পগুলোকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে দেরি কেন, চলুন ডুবে যাই আজকের ভালোবাসার গল্পের মায়ায়। 2 দিন ধরে কিছুই পেটে পড়েনি। ক্ষুধায় কলিজা পর্যন্ত জ্বলে যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই। কেউ তো আর এমনি এমনি খেতে দিবে না। 12 বছরের একটি ছেলে কতক্ষণই আর না খেয়ে থাকতে পারে। দুনিয়া বড়ই নিষ্ঠুর। কতজনের কাছে গেছে কাজের বিনিময়ে খাবার চাইতে, কিন্তু সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সবাই বলে কোনো কাজের লোকের দরকার নেই। পানি খেয়ে আর কতক্ষণই বা থাকা যায়। সন্ধ্যা হয়ে এসেছে, এখনো কোনো কাজ জোগাড় করতে পারেনি, তাই পেটে কিছুই পড়েনি। একটু পানি খেয়ে রাস্তায় ফুটপাতে গায়ে এলিয়ে দিল ছেলেটির নাম আকাশ। ব্যাস, এতটুকুই তার পরিচয়। তবে ওর বাবা আছে, মা অনেক আগেই দূর আকাশে তারা হয়ে গেছে, কিন্তু আকাশকে ওর বাবা মেরে ঘর থেকে বের করে দিয়েছে। কি দোষ ছিল তার? বিনা দোষে এত কিছু সহ্য করতে হচ্ছে। সে তো কিছুই করেনি, বরং সবকিছু সৎ মা করেছে। খোলা আকাশের নিচে শুয়ে আকাশের তারা দিকে তাকিয়ে ভাবছে এসব কথা। এসব ভাবতে ভাবতেই যে কখন তার চোখ পানিতে ভরে এলো সে নিজেও জানে না। আকাশের খুব চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আম্মু, কেন ছেড়ে চলে গেলে আমায়? একটু এসে দেখে যাও, তোমার বাবু ভালো নেই। আজ 3 দিন ধরে না খাওয়া, খুব ক্ষুধা লেগেছে, কিন্তু কি খাবো? খেতে দেওয়ার যে লোক নেই, আদর করে খাইয়ে দেওয়ারও লোক নেই। কেন আমাকে একা রেখে চলে গেলে? চোখের পানি চোখ থেকে গড়িয়ে রাস্তায় পড়েছে। এমন সময় একজন লোক আকাশের সামনে দিয়ে ছুরি গেল রক্তাক্ত অবস্থায়, আর তার পেছনে 2জন পুলিশ। আকাশ ওদের দেখে অনেক অবাক হয়। ওর মনে হয় কি হচ্ছে একটু দেখা দরকার, তাই সে ছোট ছোট পায়ে এগিয়ে যায় ওদের দিকে। কিছুদূর যেতেই আকাশ দেখতে পায় লোকটা মাটির নিচে মাটিতে পড়ে আছে, আর পুলিশ দুটো গান পয়েন্ট করা এগোচ্ছে। কত বছর পর তোকে পেয়েছে, এবার আমার প্রমোশনকে কে আটকায়? পুলিশের একজন নাম জাবির। সে মোবাইল বের করে কমিশনারকে ফোন দিয়ে আর বলে, স্যার, আমরা কবিরকে ধরে ফেলেছিলাম, কিন্তু আমার সাথে যে ছিল তাকে ও গুলি করে মেরে দেয়, তাই আমিও তাকে এনকাউন্টার করে দিয়েছি স্যার। ফোন কেটে দেয় জাবির। জাবিরের সাথে থাকা লোকটা জাবিরের দিকে করুণ চোখে তাকিয়ে থাকে। সে কিছু বলার আগেই ডিসকাউ করে বুকের বাঁ পাশে গুলি করে দেয় জাবির। সরি, তাতেও তুই আমার সম্পর্কে অনেক কিছু জেনে গেছিস, তাই এমনটা করতে হলো। মাফ করে দিস প্লিজ। তো আমরা কোথায় ছিলাম? কবিরের দিকে তাকিয়ে, তুই একটা সাইকো জাবির। এভাবে কত দিন লুকিয়ে থাকবি? একদিন তোর সব কিছু সামনে আসবে। আমি ভবিষ্যৎ সম্পর্কে ভাবি না, তাই কাজটা ফিনিস তো করি আগে। আর তুইও আমাকে মাফ করে দিস। ভূত হয়ে যেন পিছু পড়িস না আবার। আকাশে সব লুকিয়ে দেখছিল আড়াল থেকে। তার মনে হচ্ছে পুলিশ লোকটা খারাপ, তাই সে বেশি কিছু না ভেবে তার পাশে পড়ে থাকা পাথর হাতে নিয়ে গায়ের সব জোর দিয়ে মেরে দেয়। জাবির যখন গুলি করবে ঠিক তখনই একটা পাথর এসে জাবিরের মাথায় লাগে, এতটাই জোরে যে তার সামনে সবকিছু কাল হয়ে আসে, হাত থেকে গান পড়ে যায়, মাথা ধরে বসে পড়ে। আকাশ আড়াল থেকে বেরিয়ে শুয়ে থাকা লোকটিকে বলে, তাড়াতাড়ি পালিয়ে যান আপনি। এটা শুনে লোকটা আকাশের দিকে তাকালো। সে দেখে একটা ছেলে দেখতে সুন্দর, কিন্তু জামা কাপড় অনেক ময়লা। কবির ভাবে সে যদি পালিয়ে যায় তাহলে যাবে তো এই ছেলেটাকে ছাড়বে না। তাই কবির গিয়ে আকাশের হাত ধরে আর বলে, ও অনেক ভয়ঙ্কর, তুই আয় আমার সাথে, বলে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছু দূর যেতে আকাশের শরীরে বাকি শক্তিটুকু ফুরিয়ে গেল। 3 দিন ধরে না খাওয়া, তাই রাস্তায় পড়ে গেল। অনেক কষ্ট হচ্ছে তার, যেন মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছে। অনেক পানির পিপাসা পেয়েছে, তাই পানি পানি করতে লাগলো। কবির এটা দেখে একটু ভয় পেয়ে যায়, তাই আকাশকে কোলে করে পাশের একটা দোকানে নিয়ে যায়, একটা কেক আর পানি কিনে দেয়।
একটু করে কেক আর একটু পানি খাওয়াচ্ছে। সে আকাশকে দেখে বুঝতে পেরেছিল সে ক্ষুধার্ত। রাত 12টা। কবির আর আকাশ বাসে বসে আছে, উদ্দেশ্য ঢাকা। আকাশ কবিরের ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে আছে। আকাশও চায় না এখানে থাকতে, মুখোমুখি হতে চায় না তার বাবা মায়ের। কিছুক্ষণ আগে আকাশ একটু সুস্থ তখন। কি নাম তোর? আমাকে কেন বাঁচালি? আমার নাম আকাশ। আমার মনে হলো ওই পুলিশটা খারাপ, তাই। তোর বাড়ি কোথায়? বাবার নাম কি? একটু ভেবে বলে, আমি একা, আমার কেউ নেই। আমি একা, থাকার কোনো জায়গাও নেই। কবির আকাশের মুখটা আলতো ছুঁয়ে বলে, ভালোই মিথ্যা বলতে পারিস তো। আমি মিথ্যা বলিনি। মানুষের মুখে মিথ্যা বলতে কিন্তু চোখ নয়। তুই চাইলে আমি জিজ্ঞেসও করব না, তবে তুই চাইলে আমি তোকে আমার হাতে নিতে পারি। বল, যাবি আমার সাথে? কবির হচ্ছে একজন গ্যাংস্টার। পরিবার বলতে কেউ নেই, সবাই মারা গেছে। না, সবাইকে মেরে ফেলা হয়েছে। মেরেছে ডাক মাফিয়া। সকালের মিষ্টি সূর্যের আলো আকাশের চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। আকাশ দেখলো সে কবিরের হাতের উপর শুয়ে আছে, আর তার হাত আকাশের মাথার উপর। আকাশের যেন আজ অনেক শান্তি লাগছে। কিছুক্ষণ পর কবিরের ঘুম ভাঙলো। বাস স্টেশনে থামার সাথে সাথে 5-6টা গাড়ি এসে থামলো স্টেশনে। আকাশের হাত ধরে নিচে নামলো। গাড়ি থেকে অনেক লোক নামলো, আর একজন ছুটে আসলো কবিরের কাছে। স্যার আপনি ঠিক আছেন তো? আমরা অনেক টেনশনে ছিলাম। আমি ঠিক আছি। আর এ আমাকে বাঁচিয়েছে, তাই আজ থেকে এই আমার ছেলে আকাশ, আকাশ চৌধুরী। আর তোমাদের ছোট সাহেব? 12 বছর পরে দুবাই চৌধুরী গ্রুপ অ্যান্ড কোম্পানি রহমত মিয়া ছুটছে বসের কেবিনের দিকে। রহমত এখন আর বডিগার্ড নেই, সে এখন কোম্পানির ম্যানেজার। অনুমতি না নিয়েই দরজা খুলে রহমত বলল, অবশ্য তাকে এই পাওয়ার দেওয়াই হয়েছে। স্যার ড্রাগনের লোকেরা গাড়ি আটকে দিচ্ছে। মাল সময় মতন ডেলিভারি না হলে আমাদের কোম্পানি অনেক লস হবে। কবির চৌধুরী বসে একটা ফাইল দেখছিল। রহমতের দিকে তাকিয়ে চশমা খুলল আর বলল, খোঁজ নাও, আকাশ কোথায়? রহমত আকাশের নম্বরে ফোন দিচ্ছে, কিন্তু ফোন সুইচ অফ। স্যার আকাশবাবুর ফোন তো অফ। রহমত বাবু বলে ডাকে আকাশকে। কবির চৌধুরী একটু হাসলো। আরে রহমত, এত টেনশন নিও না, জাস্ট চিল। শুনশান রাস্তা, দুই পাশে মরুভূমির বালি চিকচিক করছে। 2 গাড়ি ভর্তি মাল। বস আমরা প্রায় পৌঁছে গেছি। ড্রাগনের চেলা ফোনে। তোদের কয়জন আছিস? বস আমরা 10 জনের মতো আছি। সাবধানে মাল গোডাউনে রেখে দিবি। এসব বলছে এমন সময় হঠাৎ করে একটা গুলি এসে চেলার পাশে বসা লোকটার মাথায় লাগে। চেলা বলতে ভালো লাগছে না, ওর নাম রহিম। এতে রহিমের হাত থেকে ফোনটা পড়ে যায়। সে দেখে ওর পাশে বসে থাকা লোকটির কপাল ফুটো হয়ে গেছে, আর তার সামনে গ্লাস ফুটো হয়ে আছে। তাই সে ফুটো অনুসরণ করে সামনের দিকে তাকায়। এদিকে ড্রাগন ফোনে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। রহিম দেখলো তাদের সামনে একটা লেমনগিরি কার, আর গাড়িতে হেলান দিয়ে কেউ দাঁড়িয়ে আছে, মুখে সিগারেট, এক হাত দিয়ে খাচ্ছে আর অন্য হাতে একটা M4A1 গান, তার ঘাড়ের সাথে হেলান দিয়ে রাখা। ছেলেটি দেখতে সুন্দর, মুখে খোঁচা খোঁচা দাড়ি, লম্বা 6 ফিটের মতো, কালো প্যান্ট, সাদা শার্টের উপরে কালো ব্লেজার, আবার কালো শু, চুলগুলো স্টাইল করা, চোখে কালো সানগ্লাস, সব মিলিয়ে যেন ম্যান ইন ব্ল্যাক। আকাশ, হ্যাঁ এটাই আকাশ চৌধুরী। ড্রাগনের লোকের গাড়ি থামিয়ে সবাই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। যা সবাই, ওর লাশ দেখতে চাই আমি। রহিম চিৎকার করে সবাই যে যার মতো ছুরি, কারাটি, রামদা এসব নিয়ে ছুটে আসছে আকাশের দিকে। আকাশ গানটা গাড়িতে রেখে সিগারেট টানতে টানতে হেঁটে সামনের দিকে এগোচ্ছে। একজন আকাশকে রামদা দিয়ে মারতে আসলে ওর পেটে একটা খুশি মেরে ওর কাছ থেকে রামদাটা নিয়ে লোকটার গলায় চালিয়ে দেয়, আর তার মাথাটা নিচে গড়িয়ে পড়ে। এটা দেখে বাকি সবাই একটু ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। এখন বুঝতে পারছি সকাল থেকে হাত কেন চুলকাচ্ছিল। ওই তোরা দাঁড়িয়ে গেলি কেন?
আমার কাছে তোদের সাথে গল্প করার টাইম নাই, সো কাম অ্যান্ড ফিনিশ মি। বলে এবার মুখে সিগারেট দিল আকাশ। এবার একেবারে সবাই চলে আসলো আকাশের কাছে। 8টা লাশ রাস্তায় পড়ে আছে, আকাশের জামা কাপড়ের মুখে রক্ত লেগে আছে। সিগারেট শেষ হয়ে এসেই তাই নিচে ফেলে পা দিয়ে পিষিয়ে দিল। ট্রাকের সামনে রহিম দাঁড়ানো আছে, সে তো ভয়ে আহতমরা হয়ে গেছে। আকাশ ওর দিকে তাকালো, হাত উঁচু করে ডাক দিল রহিমকে। রহিম মাথা নাড়িয়ে বলল, দূর শালা, আয়, তোকে কিছুই করব না, তোকে আমার পছন্দ হয়েছে রে। আকাশ পেছনে নিজের গাড়ির কাছে চলে গেল। রহিম এখনো আগের জায়গায় দাঁড়ানো। ওই, তোকে আসতে বলছি না এখানে? আকাশ একটু রেগে রহিম ভয় পেয়ে আকাশের কাছে চলে এলো। কোমর থেকে একটা গান বের করে রহিমকে দেয়। নিজের চশমা খুলে নেয় আর বলে, নে এবার মার। রহিম একবার আকাশের চোখের দিকে তাকায় আর একবার হাতের কানের দিকে। দূর, তোর দ্বারা হবে না। বলে আকাশ রহিমের বুকে গুলি করে দেয়, বলতে থাকে, কত সময় পেয়েছিস, এর মধ্যে আমাকে মেরে দিতে পারতিস, কিন্তু আকাশ নিজের শার্ট ব্লেজার খুলে নিচে ফেলে দেয়। আকাশের জিম করা বডি বেরিয়ে আসে। গাড়ি থেকে পানির বোতল নিয়ে মুখ ভালো করে ধুয়ে নেয় আর পকেট থেকে ফোন বের করে রহমত মামাকে ফোন করে। আকাশ রহমতকে মামা বলে ডাকে। হ্যালো মামা। বাবু তুই কোথায়? ফোন অফ কেন? আর এদিকে আমাদের সর্বনাশ হয়ে গেছে। মামা, তুমি কি করে ভাবলে এই আকাশ চৌধুরী বেঁচে থাকতে আমাদের সর্বনাশ হবে? নতুন রাস্তায় লোক পাঠিয়ে ট্রাক নিয়ে যাও। রাখলাম, বাই। অফিসে তো রহমত বলেছিলাম, টেনশন নিও না। হাসতে হাসতে কবির চৌধুরী। আপনিও যেমন, আপনার ছেলেটাও তেমন। বলির আগে কচকচ করতে করতে গেল রহমত। আসলে রহমত কবির চৌধুরীর বন্ধুর মতো, আর আকাশকে নিজের ছেলের মতোই ভালোবাসে। পরিবার বলতে আছে স্ত্রী, একটা মেয়ে, একটা ছেলে, কিন্তু তারা সবাই বাংলাদেশে। এটা দেখে কবির চৌধুরী আরো জোরে হাসতে লাগলো। ম্যাডাম ম্যাডাম, অনেক বেলা হয়ে গেছে, এবার উঠেন, বড় সাহেব আপনাকে ডাকছে। ওই ভাগ এখান থেকে, সকালে উঠেই তোর মতো ছোট লোকদের চেহারা দেখতে মন চায় না। কাজের লোকটি বাইরে চলে গেল। কম্বলের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা মেয়ে, দেখতে অনেক সুন্দর, ঠিক যেন পরি। ডান গালে একটা তিলও আছে। নাম তাইবা মনি। তার বাবা তাকে মনিরাই বলে। ধনী বাবার একমাত্র মেয়ে, আদর পেয়ে বাদর হয়ে যাওয়া প্রাণী এটা। বাবার পাওয়ার দেখিয়ে চলে সব সময়, অহংকারে যেন পা মাটিতে পড়ে না। ওর বাবা দেশের নামকরা বিজনেসম্যান আরমান আহমেদ। মা ছোটবেলায় মারা গেছে, কিন্তু একে প্রথম দেখাই ছেলে মনে হবে সবার, কারণ পোশাক ছেলেদের মতোই পরে। মনিরা ফ্রেশ হয়ে নিজে এসে দেখে তার বাবা তার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। গুড মর্নিং পাপা। গুড মর্নিং মাই প্রিন্সেস। তো ঘুম কেমন হলো? ভালো। তবে আমি তোমাকে কতবার বলেছি যে কোনো ছোট লোক যেন আমার ঘরে না ঢোকে। সামনে দাঁড়ানো কাজের লোকদের দিকে তাকিয়ে বলল। হয়েছে, এখন খেয়ে নাও। আরমান আহমেদ তার মেয়ের প্লেটে খাবার দিয়েছে। মনিরা খাচ্ছে, এমন সময় তার কাশি লাগে। তার গ্লাসে পানি নেই, জগ একটু দূরে, তাই একটা কাজের মহিলা জগ এনে গ্লাসে পানি ঢেলে দেয়। আর ঠিক তখনই ঠাস ঠাস করে একটা চড় মেরে দেয়। মনিরার কাশি লাগায় একটা কাজের লোক এসে গ্লাসে পানি দিতে গেলে মনিরা ওই লোকটিকে কষে একটা থাপ্পড় দেয়। কত বড় সাহস তোর, তুই আমার গ্লাসে হাত দিস? তোকে আমি। আবার চর মারতে গেলে আরমান আহমেদ ওকে আটকায় আর ইশারায় কাজের লোকদের চলে যেতে বলে। মনিরা তার বাবার দিকে তাকিয়ে বলে, মনিরা, এটা কিন্তু অনেক বাড়াবাড়ি। আচ্ছা, তুমি তো ওদের দেখতে পারো না, তাহলে ওদের বিদায় করে দিলে কি বলো? তাও ওদের মুখ আমি আর দেখতেই চাই না, চত্বর সব। তাই বলে দিও। তাহলে আমাদের বাড়িতে সব কাজ তোমাকে আর আমাকে করতে হবে। রান্নাঘর পরিষ্কার করা, সব কিছু দেখাশোনা, কি বলো, করতে পারবে তো? যদি পারো তাহলে আমি বিদায় করে দিচ্ছি। মনিরা কোনো কিছু বলল না, সোজা নিজের রুমে চলে গেল। এই রুমে বসে সে ভাবছে, পাপা তো কথাগুলো ঠিকই বলেছে, কিন্তু ওদের যে সহ্য হয় না আমার।
রাতে কবির চৌধুরীর বাড়িতে সোফায় বসে টিভি দেখছে। তখন আকাশ দরজা খুলে পেছন দিয়ে বিনা শব্দে নিজের রুমের দিকে যেতে লাগলো। আকাশ এদিকে আয়। ইস, কিভাবে বড় আব্বু, তুমি তো অন্য দিক দিয়ে ফিরেছিলে। আকাশ কবির চৌধুরীকে বড় আব্বু বলে ডাকে, কারণ তার আব্বু আছে সেই শুধুমাত্র আকাশের আব্বু। ভুলে যাস না আমি তোর কে হই, আর তোকে সেই ছোটবেলা থেকে চিনি আমি, তাই আমার সাথে চালাকিতে পেরে উঠবি না। আচ্ছা বলো, কি বলবা? অনেক টায়ার্ড আছি। ফৌজিয়ার বিয়ের ডেট চলে এসেছে, তাই 2-1 দিনের মধ্যে রহমত আর তোকে বাংলাদেশ যেতে হবে। সব কিছু গুছিয়ে নে। তুমি যেটা বলবা সেটাই হবে। ফৌজিয়া রহমত মিয়ার মেয়ে। এখন যা, ফ্রেশ হয়ে খেতে আয়। ওকে। আকাশ কখনো কবির চৌধুরীর কথা অবাধ্য হয় না। বলি আকাশ চলে গেল। রুমে গিয়ে শাওয়ার নিয়ে বাইরে এসে ফোনটা হাতে নিল। ডাইনি নামে একটা নম্বরে কল দিল। এটা ফৌজিয়া। আকাশ তাকে ডাইনি নামেই ডাকে, নিজের বোনের মতোই ভালোবাসে। ফৌজিয়া দেখতেও অনেক সুন্দর, অনেক ভদ্র, মনে কোনো অহংকার নেই। হ্যালো ভাই। কি রে ডাইনি, কেমন আছোস? ভালোই। ভালোই তো থাকবেই, কারণ আমাদের জ্বালিয়ে তোর তো হয়নি। এখন আমাদের ভোলা ভালা 2 ভাইটাকে শেষ করবি। বুঝেছি, তোর মার খাইতে ইচ্ছা করছে, তো কবে আসবি? পরশু। বল কি কি লাগবে আমার একমাত্র বোনটার? আমার কিছু চাই না, তুই আসলেই হবে। মামি, রিমন ওরা কোথায়? সবাই কাজে ব্যস্ত, আমি বসে বোর হচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। ওকে বাই। বলে রেখে দিল। ওরা কেউ আকাশের প্রফেশন সম্পর্কে কিছুই জানে না, মানে আকাশ যে গ্যাংস্টার এটা ওরা জানে না। ওরা সবাই জানে আকাশ একটা ভদ্র ছেলে যে কিনা ব্যবসা সামলাচ্ছে। পরের দিন মনিরাকে আরমান আহমেদ ঘুম থেকে ডেকে তুললো। ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে কলেজে বেরিয়ে পড়লো। নিজের গাড়ি নিয়েই চালাচ্ছে কলেজে যাওয়ার জন্য। মনিরা অনার্স প্রথম বর্ষের ছাত্রী, আর সাথে আছে বাপের দান করা কয়টা বডিগার্ড। কলেজে মন খারাপ করে বসে আছে, কারণ তার বেস্ট ফ্রেন্ডের বিয়ে কয়দিন পরে, আর সেটা হলো ফৌজিয়া। হঠাৎ কলেজে বিপির ভাই রনির মনিরার কাছে এসে বলল, হাই মনি, কেমন আছো? একে দেখলেই যেন মনিরার গা জ্বলে যায়। সবসময় মেয়েদের শরীর টাচ করার ধান্দায় থাকে, তবুও মুখে হাসি এনে বলল, মার খেতে না চাইলে ফুট এখান থেকে। হেই বেব, কি বলো এগুলা? কাছে এসে রবিন একটু কাছে আসায় মনিরা একটা থাপ্পড় মেরে বলে, কুত্তার বাচ্চা, বলছি এখান থেকে চলে যেতে, তা না করে তুই আমার দিকে এগিয়ে এসেছিস। সাহস কত বড় তোর! এয়ারপোর্টে কবির চৌধুরী, আকাশ আর রহমত মামা দাঁড়িয়ে আছে। রহমত, খেয়াল রেখো আমার কলিজাকে তোমার সাথে পাঠাচ্ছি, জানোই তো ও আমার দুনিয়া। আকাশ চুপচাপ এসব শুনছে। যার দুনিয়া হতে চেয়েছিল সেই তো দূরে ঠেলে দিল। কিন্তু ইনি? আকাশ কবির চৌধুরীকে জড়িয়ে ধরল আর বলল, নো টেনশন বড় আব্বু, মামা আছে তো। কি বলো মামা? স্যার আমি আছি তো, আমি থাকতে বাবুর কিছু হতে দেব না। আর নিজের খেয়াল রেখো, আর সময় মতো চলে আসবা, কেমন? আর গিয়ে ভদ্র ছেলে হয়ে থাকবে, বলে যাবি না, ওটা কিন্তু তোরও ভারী। বিদায় নিয়ে প্লেনে উঠে পড়ল বাংলাদেশের উদ্দেশ্যে। বাংলাদেশে আসার পরে এয়ারপোর্টে আকাশের কাছে 3টা লাগেজ, আবার একটা ব্যাগ। বাবু এত ব্যাগে কি কি রাখছস? তোমাকে কেন বলবো? মনে আছে তো তুই এখন ভদ্র ছেলে? কথা বলতে বলতে বের হচ্ছে, এমন সময় একটা ছেলে ছুটে আসলো আকাশের দিকে। আকাশ আর রহমত মিয়া কথা বলতে বের হচ্ছে, এমন সময় একটা ছেলে ছুটে আসলো আকাশের দিকে। এসে রহমত মিয়ার পায়ে হাত দিয়ে সালাম করলো। রহমত মিয়া তাকে পা থেকে তুলে ঝরিয়ে ধরলো। কেমন আছো বাবু? ভালো, তুই? আর বাকি সবাই কেমন আছে? আমরা সবাই ভালো আছি। তো চল যাওয়া যাক। কেউ একজন তো আমাকে ভুলেই গেছে। আকাশ একটু জোরেই বলল। রিমন আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনলাম না। রিমন ভাবুক হয়ে বলল, মামা আমি গেলাম, আমি আর যাব না। আকাশ মন খারাপের অ্যাক্টিং করে বলল, আরে তুই চলে গেলে আমার মাথায় একটা চুলও রাখবে না ওই ডাইনি।
তাই তোকে আমার চুলের কসম, তুই যাস না, ফিরে আয়। আরে কি বলে না গানে, যে ওনার সাথী ও। আর আমি, তুই শুধরাবি না তাই না? আকাশ রিমনকে জড়িয়ে ধরে। আকাশ আর রিমন ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু। রাত 11টা। রহমত মামার বাড়িটা অনেক বড় আছে আর বিয়ে বলে সাজানো দেখতে অনেক সুন্দর লাগছে। রিমন দরজার কলিং বেল দিচ্ছে। রিমনের আম্মু নুসরাত বেগম দরজা খুলে রহমত মামাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আরো অনেক কিছু বলল, মামির সাথে কথা বলে নিল। আমরা আসার সময় খেয়ে এসেছিলাম, তাই না খেয়ে রুমে চলে গেলাম। হ্যাঁ, এ বাড়িতে আমার জন্য আলাদা রুম আছে। ফ্রেশ হয়ে ঘুম। সকালে আকাশ, এই আকাশ, অনেক বেলা হয়েছে, ওঠ, কত কাজ পড়ে আছে, বিয়ে বাড়ি বলে কথা। বলি মামি চলে গেল। ভাই আমার জন্য কি এনেছিস? আমি আরো মোড়া করে উঠতেই ডাইনিটা লাফাইতে লাফাইতে আমার রুমে প্রবেশ করলো, এসেই আমার বিছানায় বসে পড়লো। কিছু না, তুই তো বলেছিলি তোর কিছু চাই না। ও, মন খারাপ করে। নতুন বউটার মন খারাপ হয়ে গেল বুঝি। ওখানে লাল লাগেজটা তোর জন্য, যা দেখ কিছু পছন্দ হয় কিনা। আকাশ 3টা লাগেজ নিয়ে এসেছিল। লালটা ফৌজিয়ার, কালোটা বাড়ির সবার জন্য আর সাদাটা নিজের বাবার জন্য, যে কিনা আকাশকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আকাশের বাংলাদেশের আসার 2টাই উদ্দেশ্য, 1 ফৌজিয়ার বিয়ে, 2 বাবাকে এক পলক দেখা। তুই বাংলাদেশে আসার অপেক্ষায় ছিলাম এতদিন কবির চৌধুরী। তোর জন্য আমি আমার চাকরি হারিয়েছিলাম, জেলে যেতে হয়েছে তোর জন্য। তোকে আমি বাঁচতে দিব না। ডেবিলের মতো হেসে হাতের মধ্যে পিস্তল ঘুরিয়ে বলল জাবির। খবর নে কবির চৌধুরীর সম্পর্কে। জাবির তার একটা কর্মীকে বলল। আকাশ সকাল থেকে কাজ করছে, এমনভাবে আছে যে কেউ বুঝবে না যে সে একজন কোটিপতি। একটা টি শার্ট, একটা প্যান্ট আর 1 জোড়া স্যান্ডেল পরা। দেখে মনে হচ্ছে না, কেমন মনে হচ্ছে আপনারাই ভেবে নিন। ফৌজিয়া বাইরে এসে উকি মারছে। আকাশ সেটা খেয়াল করেছে। সে আকাশের কাছে চলে আসলো আর বলল, ভাই। আকাশের হাত ধরে করুণ লোকে তাকালো। আকাশ একটু হেসে বলল, বল কি লাগবে। আকাশ জানে ফৌজের এমন লোক মানে ওর কিছু যায়, কারণ নিজের বোন ভাবে তাকে, তাই তার সব কিছুই জানা কর্তব্য। ইস, আমার যে কেন একটা বোন থাকলো না। ও শপিং মলে আসবে আজকে, আমিও যাব। প্লিজ কিছু কর। যেতেই হবে? হুম। মাথা নাড়িয়ে, তুই যে কি, মামা মামিকে কি বলবো এখন? যাই না, প্লিজ প্লিজ ভাই, তুই কত ভালো, কিউট বিউটি সোনা ময়না টিয়া। এ থাম, ভাবতে দে আগে। যাক বাবা, কত কষ্ট করে বের হতে পারলাম। এখান থেকে ডান দিকে যা। আকাশ গাড়ি ড্রাইভ করছে। মল তো ওইদিকে না, তাহলে ওইদিকে কেন যাব? আর আমাকে চেঞ্জ করারও টাইম দেশ নাই, কেমন বাজে দেখাচ্ছে। ওরে আমার হনুমান ভাই, যেই না চেহারা তাতে আবার বাজে। বেশি কথা না বলে ওদিকে চল। মনিরা তাদের বাড়ির সামনে সেজে গুজে দাঁড়িয়ে আছে, ফৌজে ওকে নিতে আসবে বলে। কালো গাউনের সাথে হালকা মেকআপ, জাস্ট ওয়াও। আজ যেন সে পরীদের সাথে কম্পিটিশন করে তাদের হারিয়ে দিতে পারবে। আকাশ গাড়ি চালাচ্ছে, হঠাৎ তার চোখ গেল একটা গেটের সামনে দাঁড়িয়ে থাকা পরীর দিকে, তকু মেয়ের দিকে। ওকে দেখে যেন আকাশের পুরো দুনিয়া থমকে গেল। স্লো মৌসুমে মেয়েটির চুল উড়ে মুখে চলে এলো। মেয়েটির কানের পেছনে চুল গোজাটা জাস্ট ক্রাশ। আকাশের হৃদয় স্পন্দন এতটা বেড়ে গেছে যেন ভিতরে কেউ ঢোল পিটেছে। হঠাৎ আকাশ মেয়েটির দিক থেকে চোখ ফিরিয়ে নেয়, নিজে নিজেকেই বলতে থাকে, কন্ট্রোল আকাশ, কন্ট্রোল। এসবে মোহিত হলে চলবে না, তোকে যে তোর বড় আব্বুর কথা শুনতে হবে। বলে আবার মেয়েটার দিকে তাকালো। যাই হোক, মেয়েটা অনেক সুন্দর। মেয়েটি পাশে আসায়, ভাই এখানে দাঁড়াও। মেয়েটাকে বলল। মনিরা একবার আকাশের দিকে তাকালো ভালো করে। তোকে আমি কতবার বলবো যে এসব ছোট লোক চাকর বাকর দিয়ে আমার সাথে দেখা করতে আসবি না? মনি, কি বলছিস এসব?
আকাশ এত সময় মেয়েটির সম্পর্কে যা ভেবেছিল আতব মুহূর্তেই সব পানিতে ধুয়ে গেল। এখন আকাশের চোখে মেয়েটির সৌন্দর্যই নয় বরং অহংকারী। তোকে আমি বারবার বলেছি ড্রাইভার না নিয়ে আসতে, এনেছিস ভালো কথা। ওর কাপড় চোপড় দেখেছিস, কতদিন পরিষ্কার করে না, মনে হচ্ছে কোনো এক ফকির। মনিরা গাড়িতে না উঠে গাড়ির বাইরে দাঁড়িয়ে কথাগুলো বলছে। আকাশের হাসি পেল কথাগুলো শুনে, আবার রাগও হচ্ছে। মনি, তুই কিন্তু বেশি বলছিস। ও আমার ভাই আকাশ, তোকে বলেছিলাম 2 বার বিজনেসম্যান। আর রইলো কাপড়, ও কাজ করছিল, আমি ওকে ধরে নিয়ে এসেছি। ফৌজিয়া কড়া গলায় বলল। এগুলো এবার মনিরা আকাশের দিকে তাকিয়ে সে এক নজরে সামনের দিকে তাকিয়ে আছে। সরি, আসলে আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। আকাশ কিছু বলছে না, এক স্টাইলে সামনের দিকে তাকিয়ে আছে, চোখ দুটি রাগে লাল হয়ে গেছে। সরি বললাম তো, আরে কিছু তো বলুন। আকাশ এবার মনিরার দিকে ফিরল, চোখে রাগ স্পষ্ট, কিন্তু মুখে হাসি এনে বলল, সরি ম্যাডাম জি, আমি অহংকারীদের সাথে কথা বলি না। আকাশ, ফৌজিয়া আর মনিরা তিনজনই মলে পৌঁছে গেল। পথে মনিরা অনেকবার আকাশের দিকে তাকালেও আকাশ একবারও তার দিকে ফিরে তাকায়নি, কারণ আকাশ অহংকারীদের সহ্য করতে পারে না। তোরা যা, আমি আসছি। না, তা হবে না, চল আমার সাথে। বলে হাত ধরে টেনে নিয়ে গেল ফৌজিয়া। মনিরার এখন অনেক রাগ হচ্ছে যে আকাশ তার দিকে একবারও তাকাচ্ছে না। ভাব নিচ্ছে, তার ভাব দেখার টাইম এই মনিরার নেই। কিছু দূর যেতেই অব্র চলে আসলো। আকাশ তাকে আগে থেকেই চিনে। আসলে ফৌজিয়ার বিয়ে যখন ঠিক করা হচ্ছিল তখন আকাশ বাংলাদেশেই ছিল, আর আকাশ ফৌজিয়ার ছোট। দুলা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আছি ভালোই। অব্র ভার্সিটির প্রফেসর। তো তোমার এই অবস্থা কেন? জামা কাপড়ের দিকে তাকিয়ে আকাশ রাগে চোখে ফৌজিয়ার দিকে তাকিয়ে বলল, সব দোষ এই ডাইনিটার, ওর নাকি আর বলতে পারলো না। ফৌজি আকাশের মুখে হাত দিয়ে চেপে ধরেছে। আরে আরে কি করছো? ওকে বলতে দাও। এত কিছু শুনতে হবে না, চল যেটা করতে এসেছি সেটা করি। কড়া গলায় বলল ফৌজিয়া। ওরা 3 জন সামনে, আমি একটু পেছনে। দুলা ভাই এখন থেকে তাই এই শাসন, অন্য দিনগুলো তো বাদই দিলাম। ভেবে নিন ডাইনিটাকে কি রাখবেন, নাকি নিজে ডাইনির জামাই হয়ে যাবেন। তবে রে হারামি, তুই দাঁড়া। বলে আকাশের দিকে ছুটে আসতে লাগলো ফৌজিয়া। অব্র ফৌজিয়ার হাত ধরে বলল, আমি তোমাদের ডাইনিটাকে নিজের কাছে রাখতে চাই, অনেক আপন করে। একে অন্য চোখের দিকে তাকিয়ে আছে। আকাশ আস্তে করে ওদের কাছে চলে গেল আর বলল, ও মা গো, ট্রু লাভ। আকাশ আর অব্র একটু দূরে বসে আছে, আর ফৌজি আর মনিরা কেনাকাটা করছে। বুঝি না বাপু, মেয়েদের এত কেনাকাটা লাগে কেন? আচ্ছা, তুই তো বলেছিলি ওটা তোর ভাই, কিন্তু কেমন ভাই? ফৌজি হালকা হেসে উত্তর দিল, আমার ভাই মানে আমার ভাই। দূর হ, তোর সাথে কথা বলাই বেকার। আচ্ছা, এগুলো কার জন্য কিনছিস? চল তোকে একটা জিনিস দেখাই। ভাই, এখানকার সব থেকে কম দামি টি শার্টটা দেন তো। দোকানে একটা টি শার্ট বের করে দিল, যেটা দেখলে কেউ পছন্দ করবে না। ফৌজিয়া সেটা হাতে নিয়ে বলল, আয়, তুই জানতে চাইছস না কেমন ভাই? ওরা আকাশের সামনে চলে গেল। ফৌজিয়া টি শার্টটা আকাশের সামনে ধরে বলল, ভাই এটা কেমন? আকাশ টি শার্টের দিকে না তাকিয়ে ফৌজিয়ার দিকে তাকিয়ে আর বলল, এটা তো পছন্দ হয়েছে। ফৌজিয়া মাথা নাড়ালো। তাহলে অনেক সুন্দর। আকাশ মুখে হাসি এনে বলল, যা, এটা ট্রাই করে আমাকে দেখা। আচ্ছা ওয়েট করো। আকাশ ওটা নিয়ে টয়লেট রুমে চলে গেল। অব্র ফৌজিয়ার দিকে তাকিয়ে আছে। দেখছিস কেমন ভাই আমার? হয়তো আপন না, তবে আপনের থেকেও আপন, যে আমার জন্য, আমার মুখের হাসির জন্য সব করতে পারে। অব্র এবার বুঝতে পারছে কি হচ্ছিল এখানে। আকাশ ওটা গায়ে দিয়ে বের হয়ে পড়ল। কেমন? ফৌজিয়া বলল, সে কি বাজে দেখা যাচ্ছে, এক্ষুনি খোল। কি বলিস বাজে মানে? তোর না পছন্দ হয়েছিল? আকাশ
ফৌজিয়াকে বকছে, আর ফৌজি আকাশের বকা দেখে আসছে। মনিরাও আকাশের দিকে এক নজরে তাকিয়ে আছে, বিশেষ করে আকাশের চোখের দিকে, যেন তার চোখ কিছু বলছে। এই প্রথম সে কোনো ছেলেকে এত ভালো করে দেখছে। মনিরার লাইফে ছেলে বলতে তার বাবাই। আকাশের নাক ছিটকিয়ে কথা বলা দেখে মনিরা নিজের অজান্তেই হো হো করে হেসে উঠল। মনিরার হাসির শব্দ শুনে আকাশের বলতি বন্ধ হয়ে গেল। আকাশ এক পলক মনিরার দিকে তাকিয়ে চোখ নিচু করে নিল, মনে মনে বলতে লাগলো, না না, আর তাকাবি না, না তাকাস না। বেহায়া চোখ তার কথা কানে তোলেনি। আকাশ মনিরার সেই মুক্ত যারা হাসি দেখছে। এটা কি হলো? আকাশ আশেপাশে তাকাচ্ছে, সবকিছু থমকে গেছে, শুধু মনিরা বাদে। সে হাসতেই আছে। আকাশ ফৌজিয়া বাড়িতে ফিরে এলো, মনিরাও আছে সাথে, কিন্তু এসে যা দেখে সেটা দেখে মাথায় রক্ত উঠে যায়। রহমত মামা বাড়িটা অনেক বড়, বাড়ির সামনে অনেক জায়গা, সামনে গেট। আকাশের গেট দিয়ে ঢোকার সময় আশেপাশে তাকিয়ে দেখে সবকিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। আকাশ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ছুটে গেল। ফৌজিয়া আর মনিরা সাথে আছে। পরে যেটা দেখলো সেটা আকাশ আশা করেনি। সবাই এক জায়গায় গোল হয়ে দাঁড়িয়ে আছে, বাড়ির মধ্যে সবকিছু ভাঙাচোরা, আর মামি অজ্ঞান হয়ে আছে। মামা চুলগুলো এলোমেলো করা, রিমনের গাল দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি ওদের মাঝে চলে গেলাম। রিমন, কি হয়েছে? কে করেছে এসব? কড়া গলায় চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে আকাশের। আকাশের এমন অবস্থা, রহমত মামা আকাশের কাছে চলে আসে। বাবু তুই কখন এলি? এখানে তো কিছু হয়নি না? মামার চোখে স্পষ্ট পানি দেখা যাচ্ছে, চিৎকার করে। রিমন বল, কি হয়েছে? কে করেছে এসব? কিরে শত্রু, কি কেলানি চাই না দেবে, ভাবতেই নাচতে ইচ্ছে করছে। ও ফৌজিয়াকে পছন্দ করত, আর আজকে ওকে তুলে নিয়ে যেতে এসেছিল। ওই করেছে এসব। মাকে চর মেরেছে, ফলে সে অজ্ঞান হয়ে গেছে। আমাকে মারছিল, তখন বাবা ঠেকাতে আসলে বাবাকে ফেলে দেয়। চল আমার সাথে। বলে রিমনের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মামা বলে, আকাশ তুই কিন্তু তোর বাবাকে কথা দিয়েছিস, সেটা ভুলে যাস না। কথা দিয়েছি ভদ্র থাকার, তাই বলে আমার মাকে যে মারবে, যে আমার বাবার সম্মান, মামাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে, আর আমার ভাইকে মেরে রক্তাক্ত করবে, আর আমি কি সেটা দেখেই যাব? কিছু করব না, এমনটা আমি পারবো না। আর এমন শিক্ষা তো তোমরা তো আমাকে দাওনি। বলে রিমনের হাত ধরে বেরিয়ে গেল। রহমত মিয়া আকাশকে ভালো করেই চিনে, কি ঘটতে চলেছে সেটা আগে থেকেই বুঝতে পারছে। না, আমাকে বড় সাহেবকে জানাতে হবে, এক্ষুনি জানাতে হবে। বলেই ফোন বের করে দুবাইতে কল দিল সে। কবির চৌধুরী বসে বসে চা খাচ্ছে আর টিভিতে খবর দেখছে। এমন সময় তার কল এলো। বলো রহমত। স্যার, বাবু কিন্তু এখানে কোনো এক অঘটন ঘটাতে চলেছে। বলেই একটু আগে ঘটে যাওয়া সবকিছু খুলে বলল। আমার ছেলে কোনোদিন ভুল সিদ্ধান্ত নিতে পারে না, ওদের সাথে এমনটা হওয়া উচিত। আকাশের জায়গায় আমি হলে একই কাজ করতাম। রহমত কিছু বলছে না, কি বলবে, বলার কিছুই নেই। এটা নিয়ে বিয়েতে কোনো সমস্যা হবে না, আমি কথা দিলাম। বাই। বলেই কল কেটে দিল। মনিরা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, তবে তাকে বেশ ভাবাচ্ছে আকাশের কর্মকাণ্ডগুলো। রহমত মিয়া মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। বাবাকে এমনভাবে বসতে দেখে ফৌজিয়া দৌড়ে বাবার কাছে চলে গেল। ভাইয়ের জন্য চিন্তা হচ্ছে বুঝি, দেখো ওদের কিছু হবে না। রহমত মিয়া ফৌজিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা তো হচ্ছে, কিন্তু আকাশের জন্য নয়, ওই বকাটেদের জন্য। না জানি তাদের আজ কি হয়। রিমন আকাশকে নিয়ে সাব্বিরদের আড্ডাখানায় আসলো। সাব্বিরের সাথে আরো 10 জনের মতো লোক আছে। এটা দেখে রিমন বলল, আকাশ, কি দরকার এসব ঝামেলার? আমরা পুলিশের সাহায্য নেব। আরে বেটা, তুই শুধু ভাব ওরা তোর মা বাবার সাথে কি করেছে, তারপর বল এদের কি ছেড়ে দেওয়া যায়? না, এদের তো কঠিন শাস্তি হওয়া উচিত, আর সেটা এখন আমি এদের দেব। এর আগে কচকচ করতে করতে রিমন বলল। রিমন রাগ নিয়ে সাব্বিরদের সামনে চলে গেল। আকাশ পেছনে আছে একটু দূরে। রিমনকে দেখে সাব্বির বলল,
আরে শালাবাবু যে কি করে আসলে এখানে? একটু আগে খাবারগুলো খেয়ে কি পেট ভরেনি যে আবার খেতে চলে এলে? বসা থেকে উঠে রিমনের কাছে চলে গেল, রাগে বলল, প্রতিশোধ নিতে, তোকে মেরে প্রতিশোধ নিতে এসেছি। ওলে আমার শালাবাবুর রাগ! ওই তোরা কি দেখেছিস? তা শালাবাবু মারবা বুঝি? আচ্ছা নাও মারো, নাও মারো। নিজের গাল পেতে দিয়ে রিমন চোখ বন্ধ করে দিল। একটা চর কিন্তু তার হাত কিছুতেই ক্রস করেনি, তবুও দুম করে শব্দ হলো। তাই সে চোখ খুলে দেখে সাব্বির নিচে পড়ে গেছে, গাল কেটে রক্ত বের হচ্ছে। আরে ভাই, এক চরেই কাত করে দিলি। আকাশ রিমনের হাত ধরে হঠাৎ করে একজন হাতে লাঠি নিয়ে আকাশের দিকে ছুটে আসতে লাগলো। রিমন এটা দেখে চোখ বন্ধ করে নেয়, আর আকাশ ওই লোকটার বুকে লাথি মেরে দেয়। আকাশ ওদের যেমনভাবে মাছে যেন আকাশ কোনো ক্ষুধার্ত বাঘ, আর বাকি সবাই তারই শিকার। রিমন এটা দেখে আকাশ থেকে পড়ল, একে একে সবাইকে মারলো সে, তবে জানে মারেনি, হাত পা ভেঙে দিয়েছে। সাব্বির এক কোনায় গুটি মেরে পড়ে রইল। দেখ তুই এটা ঠিক করলি না, আমাদের গায়ে হাত দিছস। সাব্বির আঙ্গুল নাচিয়ে বলছে। আকাশের রাগ মাথায় আবারও আঙ্গুল নাড়াচ্ছে। আকাশ এবার নিজের মাথা চুলকিয়ে বলল, হাত না, তোর এমন কিছু করব যাতে তোর হাতের কথা সব সময় মনে পড়ে। বলেই আকাশ সাব্বিরের বাম হাত ধরে আর সব কয়টা আঙ্গুল ভেঙে দেয়। এবার নে, হাতের কথা খুব মনে পড়বে। সাব্বির যন্ত্রণায় ছটপট করছে, বাম হাতে 4টা আঙ্গুল ভাঙা। রিমন আর আকাশ বাইরে এসে গাড়িতে উঠল। আচ্ছা, এটা কি ঠিক হলো? মানে তুই যেটা করলি? দেখ, যেটা তোর করার কথা সেটা আমাকে করতে হলো, তাই কোনো কথা বলবি না, চুপ। আর বাড়িতে এসব কিছু বলার দরকার নেই, কেমন? কিন্তু ওদের কি হবে? কি আর হবে, হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্সকে আসতে বলে এখানে। রহমত মামা মাথায় হাত দিয়ে বসে আছে সোফায়। মামের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। ফৌজিয়া তার পাশে বসে আছে, মনিরাও পাশে বসে আছে। সবাই অপেক্ষা করছে রিমনরা কখন আসবে। আকাশ গাড়ি পার্ক করছে, তাই রিমন আগেই ঘরে প্রবেশ করলো। রিমনকে দেখে মামি ছুটে রিমনকে জড়িয়ে ধরে, কিছু হয়নি তো তোর? মাথায় হাত দিয়ে বলল, ইস, কতখানি কেটে গেছে। আম্মু ঠিক আছে, এত চিন্তা করো না। তখন আকাশ আসলো। রহমত মিয়া আকাশকে বলল, কেমন আছে? আকাশ উত্তরে শুধু হাসলো। রহমত মিয়া বলল, যাক, তাহলে কেউ মারেনি। এখানে যদি আকাশ উত্তরে বলতো যে খুব ভালো আছে, তাহলে ওরা সবাই বৃন্দাবনে পাড়ি দিয়েছে। মনিরা চোখ ছোট ছোট করে এদের দুজনকে দেখছে আর ভাবছে, কিছু তো আছে যা সবাই বুঝতে পারছে না, তবে আমি জেনেই ছাড়বো। মিস্টার অ্যাটিটিউড। রাতে খাবার টেবিলে সবাই একসাথে খাবার কাছে। মনিরাও আছে, ওনাকেই এখানেই থাকবে বিয়ের কদিন। আকাশের সামনে চেয়ারেই বসে আছে সে, খাচ্ছে আর আকাশকে পর্যবেক্ষণ করছে। আকাশ, কালকে ফৌজিয়ার গায়ে হলুদ, অনেক কাজ, তাই তাড়াতাড়ি উঠবি বলে দিলাম। তবে তুমি না ডাকলে উঠবো না। আচ্ছা বাবা, ডেকে দিব। মামি হেসে বলল। মনির এখন কেমন করে সন্দেহের চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। এটা আকাশ অনেক আগে থেকেই খেয়াল করেছে, আর না পেরে আস্তে বলে উঠল, নিচের দিকে তাকিয়ে খা, আমার দিকে কি? দাঁতে দাঁত চেপে রুমে আকাশ শুয়ে আসে ঘুমাবে, এমন সময় একটা ফোন এলো। এটা আকাশের খবরই। হ্যাঁ বল। স্যার, বিজনেসম্যান আরমান আহমেদ, সে আপনার বাবাকে হুমকি দিচ্ছে তার পদ থেকে সরে যেতে। আপনার বাবার জন্য নাকি তার বিজনেসে লজ হচ্ছে। আকাশ একটু ভেবে বলল, আরমান আহমেদের সব খবর, বায়োডাটা আমার চাই, কাল সকালের মধ্যেই, কথাটা যেন মনে থাকে। পরের দিন বিয়ে বাড়ি, অনেক মানুষ, কিন্তু সবাই সবার কাজে ব্যস্ত। বাড়িটা আজ অনেক সুন্দর লাগছে, ভেতর থেকেও বাইরে থেকেও। কেননা আছে বাড়ির একমাত্র মেয়ের গায়ে হলুদ। কত আত্মীয় স্বজন এসেছে দূর দূরান্ত থেকে। তবে একটা কথা ভেবে রহমত মিয়ার চোখ দিয়ে পানি পড়ছে, সেটা হলো তার কলিজার টুকরা কালকে তার থেকে অনেক দূরে চলে যাবে। তাই মন খারাপ হয়ে ড্রয়িং রুমে সোফায় বসে আছে।
মামিও আজ অনেক ব্যস্ত সময় পার করছে। তিনি তার স্বামীকে এমনভাবে দেখে তার কাছে এগিয়ে যায়, কাঁধে হাত রেখে বলে, এটাই নিয়ম, মেয়েদের জন্য তার স্বামীর বাড়িটাই আসল বাড়ি। আর আমাদের মেয়ে তো দূরে কোথাও যাচ্ছে না। তবুও মন মানছে না। দেখেন, আপনি এই বাড়ির কর্তা, আর আপনি যদি এমন করেন তাহলে আমরা কি করব? ফৌজিয়া কি করবে ভেবেছেন? আমি ঠিক আছি, তুমি যাও ওদিকটা দেখো। এই যা, আকাশ ওকে ডাকতে মনে নাই, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। যাই আমি, তুমি প্যান্ডেলের দিকে দেখো। বলে যেতে লাগলে রহমত মিয়া মামির হাত ধরে বলে, আজ 9 তারিখ, আকাশ ওখানে গেছে? এটা শুনে মামি সোফায় বসে পড়ল, চোখে হালকা হালকা পানি ভিড় জমেছে। ওহো, আমাদের ছেলেটার মনে অনেক কষ্ট, তাই না? জানো, ওর জন্য আমারও কষ্ট হয়। ভাবি কেন ও আমার আপন ছেলে হলো না, কেন ওর সাথে এমন হলো। এ রহমত মামি মাথায় নিজের কাঁধে নিয়ে বলল, আল্লাহ আকাশের ভাগ্যটা এমন করেই লিখেছে, তাই হয়তো। আঙ্কেল, 9 তারিখে কি আকাশের কি হয়েছে? পেছন থেকে মনিরা বলে উঠল। মামা মামি দুইজন পেছনে ফিরে দেখে মনিরা জিজ্ঞেস দৃষ্টিতে চেয়ে আছে। আরে মণিমা, কখন উঠলা? কিছু লাগবে তোমার? না আন্টি, কিছু লাগবে না আমার, কিন্তু মাত্র আপনারা কিছু বলছিলেন 9 তারিখ। আকাশ কি বলছিলেন এসব? না মা, এসব কিছু না। তুমি কিছু খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। তুমি ওকে কিছু খেতে দাও। বলে সেখান থেকে চলে গেলেন রহমত মামা। মণি, আসো আমার সাথে। আন্টি, ফৌজিয়া আমাকে ডাকছিল, আমি গিয়ে আগে শুনে আসি। মামা যাওয়ার দিকে এক পলক তাকিয়ে সেখান থেকে ছুটে চলে গেল। ফৌজিয়া, ওই ফৌজিয়া, হারামি, কই তুই? ফৌজিয়ার রুমে গিয়ে চিৎকার করছে মনিরা। ফৌজিয়া ওয়াশরুম থেকে দৌড়ে বের হলো। কি হলো রে, এমন গরুর মতো হাম্বা হাম্বা করছো কেন? বাদ দে সব কিছু, আগে বল আকাশ কোথায়? ফৌজিয়া মনিরার কাছে এসে বলল, কি, আমার ভাইকে খোঁজ করছিস কেন? সামথিং সামথিং নাকি? হো হো করে হেসে বলল, হারামি, মার খাবি নাকি বলবি? চোখ গোল গোল করে মনিরা বলল, কোথায় আবার? দেখ কোথাও কোন কাজ করছে হয়তো। না, ও নাকি বাড়িতে নেই। আঙ্কেল আন্টিকে বললো আজ 9 তারিখ, ও নাকি কোথায় গেছে। 9 তারিখের কথা শুনে ফৌজিয়ার মুখের হাসিটা চলে গেল। সে বিছানায় বসে পড়ল। সবাই এত ব্যস্ত যে আজকের ডেটটা কারো মনেই নেই। কি হলো তোর? আর বল কোথায় গেছে ও, আর আজকে কি? আজকের এই দিনে ওর মা ওকে একা করে চলে গিয়েছিল না ফেরার দেশে। মনিরারও কেন জানি এটা শুনে একটু দুঃখ লাগলো। জানিস, শুনেছিলাম ওর নাকি একটা সুখী পরিবার ছিল, কিন্তু ওর ভাগ্যটাই খারাপ। ওর মায়ের ক্যান্সার ধরা পড়ে, তাতে মা মারা যায়। অনেক চিকিৎসা করিয়েও বাঁচাতে পারেনি। তখন আকাশের বয়স 10 বছর। পরে ওর বাবা নাকি আরেকটা বিয়ে করে। থেমে গেল ফৌজিয়া, তার চোখে পানি ভিড় করেছে। কি হলো, থামলি কেন? বল না, তারপর কি হয়েছে? মনিরা হালকা ইমোশনাল হয়ে, বলছি না ওর ভাগ্য অনেক খারাপ, ওর বাবা আরেকটা বিয়ে করে। কয়েকদিন ভালো থাকলে পরে শুরু হয় সৎ মার অত্যাচার। ঠিক মতো খেতে দিত না, ঘরের সব কাজ করাতো, আর দিন শেষে মিথ্যা বলে ওর বাবার কাছ থেকে মার খাওয়াতো। 2 বছর এই অসহ্য যন্ত্রণা সহ্য করেছে আকাশ। হঠাৎ একদিন আকাশ দেখে তার সৎমা তার ভাইকে অনেক টাকা দিচ্ছে, আর আকাশের সৎ মা ও আকাশকে দেখে ফেলে। রাতে ওর বাবা বাড়িতে আসলে আকাশের সম্পর্কে অনেক বাজে কথা বানিয়ে বানিয়ে বলে। আরে বলে আকাশ নাকি তার গায়ে হাত তুলেছে, অনেকগুলো দাগ দেখায়, যেগুলো সে নিজেই করেছিল। এসব দেখে আকাশের বাবা আকাশকে প্রচুর মারে, মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ফৌজিয়া মনিরার দিকে তাকিয়ে দেখে মনিরার চোখে পানি। ফৌজিয়া নিজের চোখের পানি মুছে বলল, বাহ, তোর চোখে পানি, এটা তো অবিশ্বাস্য। একটা মানুষ এত পাষাণ হয় কি করে? সে তো মেয়ে, মায়ের জাত, তাহলে একটা ছোট্ট বাচ্চার সাথে এমনটা কি করে করতে পারলো? তুই এটা বলছিস? আগে নিজেকে শুধরা, পরে অন্যকে বলিস। তুইও তো কম অত্যাচার করিস না, গরিবদের মানুষ বলে মনে করিস না। যাই হোক, সেটা তোর ব্যাপার, কিন্তু
মনিরা ফৌজিয়ার দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। তোকে যে আমি আকাশের হিস্ট্রি বললাম এটা যেন আকাশ না জানে প্লিজ। মনিরা মাথা নাড়িয়ে বসা থেকে উঠে চলে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে মনিরা পেছনে ফিরে বলে, ফৌজিয়া, ফৌজিয়া মনিরার দিকে তাকিয়ে, আমি অনেক খারাপ তাই না রে? মনিরার চোখে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। ফৌজিয়া মুচকি এসে বলল, এটা তুই নিজেকেই জিজ্ঞাসা কর। সকাল 11টা বাজে। আকাশ গেট দিয়ে হেঁটে প্রবেশ করছে। চোখ দুটো লাল হয়ে আছে। যত কষ্ট হোক না কেন, ছেলেরা খুব সহজে কাঁদে না। তবে সেটা যদি মায়ের ব্যাপার হয় তাহলে চোখ বাঁধা মানে না। ঠিক এমনটাই হয়েছে আকাশের। পাথর হৃদয় মানুষেরও মায়ের জন্য চোখে পানি পড়ে। আকাশের শার্ট প্যান্টে কাদা লাগানো। আকাশের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার মনের অবস্থা কেমন। বাড়ির ভিতরে প্রবেশ করে আকাশ। মামি আকাশের চেহারা দেখে ভয় পেয়ে যায়। মামির সোফায় বসে আছে। আকাশ ফ্লোরে বসে মামির কোলে মাথা রেখে বিনা শব্দে চোখের পানি ফেলছে। ফৌজিয়া মনিরা পাশেই দাঁড়িয়ে আছে। তবে মনিরার যেন কেমন লাগছে আকাশের চোখের পানি দেখে। যখন থেকে আকাশের সম্পর্কে সবকিছু জেনেছে তখন থেকেই যে আকাশের কথা ভেবেই যাচ্ছে। তবে এখন আকাশের চোখের পানি দেখে যেন তারও কষ্ট হচ্ছে। বুকের ভেতরে যেন এক যুদ্ধ চলছে তার। তাতে সব কিছু ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তার ভিতরটা। কিন্তু কেন এমন হচ্ছে তার? মামি আকাশের মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিচ্ছে। আকাশ, নিজেকে সামলা। তুই না আমার ভালো ছেলে, আর ভালো ছেলেরা কাঁদে না। আকাশ মামির কোলে মাথা রেখে আমতা আমতা করে বলল, জানো মামি, উনি আজকে আম্মুর কাছে এসেছিল। আজ ফৌজিয়ার বিয়ে। এই দিনটা অনেক কষ্টের হয়। যাদের মেয়ে আছে তাদের কলিজার টুকরা বাড়ি থেকে চলে যায়। সব থেকে কষ্ট পায় বাবার, কারণ প্রতিটা মেয়ে তার বাবার পৃথিবী, বাবার রাজকন্যা। আকাশ নিজেকে সামলে নিয়ে সবাইকে সাহায্য করছে। মামি আকাশকে চোখে চোখে রাখছে সব সময়। কালকে যখন আকাশ বাড়িতে এসে ওই কথাগুলো বলেছিল তখন চারিদিক নিস্তব্ধ হয়ে গিয়েছিল। মনিরা সবার মুখের দিকে তাকিয়ে দেখছে। সে বুঝতে পারছে না সবাই এই কথা শুনে চুপ হয়ে গেল কেন। তখন রহমত মেয়ে এগিয়ে এসে বলল, তুই কি সত্যি বলছিস? ওইটা রায়হান খানই ছিল? আকাশ ছলছল চোখে রহমত মামার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। রহমত মিয়া আকাশের পাশে বসে পড়ল আর আকাশের এক গালে হাত রেখে বলল, সে আসতেই পারে, কারণ তার মা ওনার প্রথম স্ত্রী, আর ওনার ওখানে যাওয়া স্বাভাবিক। আকাশের মাথায় এতটাই চিন্তা, এত বছর পরে কি করে কেন এলেন উনি আমার আম্মুর কাছে? কিছুক্ষণ পরে মামি আকাশকে রুমে নিয়ে যায়। মনিরা এবার বুঝতে পারছে কেন সবাই চুপ হয়ে গেছিল। তবে তার মন আকাশ সম্পর্কে জানতে যাচ্ছে, কৌতূহল জাগছে। আকাশ রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। এটা দেখে মামি বলে, যা গোসল করে আয়, আমি তোর জন্য খাবার আনছি। আকাশ লক্ষ্মী ছেলের মতো গোসল করে বের হয়ে দেখে মামি খাবার নিয়ে বসে আছে। নে, খেয়ে নে। আকাশ মামির কাছে গিয়ে মামির মুখের দিকে তাকিয়ে রইল। মামি, আম্মু যদি বেঁচে থাকতো তাহলে কি তোমার মতো করে আদর করতো? সব মারাই এমন হয়। আকাশ এটা শুনে কল্পনা করতে লাগলো তার সৎমা তাকে গরম চামচ দিয়ে মেরেছিল, চর মরেছিল, লাঠি দিয়ে মেরেছিল, বাথরুমে এক বসে বসে মামা বলে কাঁদছিল। নে, হাঁ কর। মামি আকাশের মুখের সামনে খাবার নিয়ে বলল। আকাশের চোখে আবার পানি ভিড় করছে। মামির দিকে তাকিয়ে আকাশ খেয়ে নিল। খাওয়া শেষে মামি বলল, এখন রেস্ট নেই, নিচে যাওয়ার দরকার নেই। আকাশ, চল গেটের কাছে, টাকা ঝরাতে হবে দুলাভাইয়ের কাছ থেকে। আকাশ একটু হেসে বলল, টাকা দিয়ে কি করবি? আমাকে বল কত টাকা লাগবে, আমি দিয়ে দিচ্ছি। ওই মিস্টার, মনিরা পেছন থেকে বলল, এটা একটা মজা, বিয়ের একটা নিয়ম বলতে পারেন। শুধুমাত্র টাকার জন্য এসব করা হয় না। টাকা গরম দেখায়। মনে মনে আকাশ মনিরার দিকে এক পলক তাকিয়ে রিমনকে বলল, চল।
মনিরাকে রেখে ওরা চলে গেল। মনিরা ওদের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে আর রাগ হচ্ছে তার। আরে এটা কি হলো আমাকে রেখে? মিস্টার অ্যাটিটিউড, তোরে একবার বাগে পাই, তারপর দেখাবো মজা। নিজের দিকে একবার তাকালো মনিরা। একটা ডিজাইন করা কালো লেহেঙ্গা পরেছে সে, হালকা মেকআপ আর গহনা পরি লাগছে, কপালে একটা ছোট কালো টিপ, আর তাতেই তাকে অসাধারণ লাগছে। যে কোনো ছেলে তার দিকে তাকিয়ে তাকে গিলে খাবে। মনিরা আশেপাশে তাকিয়ে দেখলো অনেকেই তার দিকে তাকিয়ে আছে। তাহলে ওই হারামিটা কেন তাকালো না? এই না না, এসব আমি কি ভাবছি? ও তাকাক আর না তাকাক, তাতে আমার কি? ওই মিস ইগো, ভাবা শেষ হলে এবার আসুন, নাকি আপনাকে আনতে রকেট পাঠাবো? আকাশ একটু দূর থেকে বলল মনিরাকে। এটা শুনে মনিরা একটু অবাক হয়। ওই ইগো মানে কি? হ্যাঁ, এক দৌড়ে আকাশের কাছে এসে আকাশ কিছু না বলে হাঁটতে লাগলো। এটা দেখে মনিরার শরীর রাগে জ্বলে যাচ্ছে। গেটের পরকে অনেক প্রশ্ন করা হচ্ছে। বেচারা অব্র বাসের উপর বাস কাছে। অবশেষে বিয়েটা হয়ে গেল। অব্র তার পরিবার সবার সাথে পরিচয় করে দিচ্ছে, কিন্তু হঠাৎ এমন কিছু হলো যা আকাশ আশা করেনি। অব্র একজনকে পরিচয় করে দিচ্ছে। ইনি হলো আমার ফুফি জাহানরা বেগম, আর ইনি আমার ফুফা রায়হান খান। আমরা যাদের এগিয়ে চলতে চাই তাদের সামনেই পড়তে চাই না, তাদের সাথে বারবারই দেখা হয়ে যায়। উপস্থিত সবাই খুশি হলেও আকাশ মুখের হাসিটা ধরে রাখতে পারছে না, কারণ অব্র যাদের সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তারা হলো আকাশের বাবা ও সৎ মা। আকাশ ওদের দেখি বুকের ভেতরে কেমন জানি করে উঠল। চোখের সামনে ভাসতে লাগলো সেই অত্যাচারের কথা, গুলি, যেগুলো ওরা আকাশের সাথে করেছিল। আর আকাশ সহ্য করতে পারলো না, সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে লাগলো। আকাশ তাড়াহুড়ো করে যাওয়ার সময় মনিরার গায়ে হালকা টাচ লাগে, তাই সে আকাশের দিকে তাকিয়ে দেখে সে মুখে হাত দিয়ে তাড়াতাড়ি কোথাও যাচ্ছে। তাই মনিরাও আকাশের পিছনে যেতে লাগে, কিন্তু আকাশের ভাগ্য খারাপ, শেষ রক্ষা আকাশের হলো না। দরজার কাছে যেতেই আকাশ দেখে কবির চৌধুরী বডিগার্ডদের বাইরে দাঁড় করিয়ে ভিতরে আসছে। তাকে দেখে আকাশ পিছনে ফিরে তাড়াতাড়ি করে চোখ মুছে নেয়। মোছা শেষে মাথা উঁচু করে দেখে মনিরা তার দিকে তাকিয়েছে। সে আকাশকে চোখ মুছতে দেখে ফেলেছে। আকাশ তেমন গুরুত্ব দিল না, দৌড়ে কবির চৌধুরীকে জড়িয়ে ধরলো। এদিকে মনিরা ভাবছে, এখন কেন আকাশের চোখে পানি এলো? কি এমন হয়েছে? কুছ তো গড়বড় হ্যাঁ। মাই বয়, কেমন আছো? বড় আব্বু, অনেক ভালো আছি। কবির চৌধুরী আকাশকে ছাড়িয়ে মুখের দিকে ভালো করে তাকালো। তোকে কতবার বলবো আমাকে মিথ্যা বলবে না, এখন বল কি হয়েছে? আকাশের চোখের দিকে তাকিয়ে আকাশ কিছু সময় চুপ থেকে বলল, মিস্টার রায়হান খান ও তার স্ত্রী এখানে? মুখ গোমরা করে বলল। কবির চৌধুরী একটু হেসে বলল, তো কি হয়েছে? তুই এখন আমার ছেলে আকাশ চৌধুরী, ওদের কিছু না। দরজার কাছে কবির চৌধুরীকে দেখে রহমত মিয়া, রিমন, মামি সবাই চলে এলো। স্যার, আপনি আসতে সমস্যা হয়নি তো কোনো? আরে রহমত, এটা আমার নিজেরও বাড়ি, তো টেনশন নিও না, আর আমার কোনো সমস্যা হয়নি। তখন রহমত মিয়া একটু জোর করেই বলল। অ্যাটেনশন প্লিজ, ইনি হলেন। কবির চৌধুরী রহমত মিয়াকে আটকে দিয়ে বলল, আরে আরে কি করছো? এটা আমারও বাড়ি, এমনভাবে ইন্ডাকশন দেওয়ার কোনো দরকার নেই। সো আমি হলাম কবির চৌধুরী, রহমতের ভাইয়ের মতোই বলতে পারেন বন্ধু, কিন্তু ও আমাকে বন্ধু মানে না, সবসময় সিরিয়াস মুডে থাকে। এটা করতে হবে, ওটা করতে হবে। রহমত মিয়ার মতো অ্যাক্টিং করে দেখালো। উপস্থিত সবাই হেসে উঠল। রায়হান খানও তার স্ত্রী অব্রয়ের সাথে কথা বলছে। আমি একটা ছোট বিজনেসম্যান, আর এ হলো আমার একমাত্র ছেলে আকাশ চৌধুরী। কবির আকাশের কাঁধে হাত রেখে আকাশ নিচের দিকে তাকিয়ে আছে। রায়হান খান আকাশের নাম শুনে চারপাশে তাকাতে লাগলো। সে দেখতে পেল তার একমাত্র ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আকাশ তার একমাত্র ছেলে, পরে ওদের কোনো সন্তান হয়নি। রায়হান খানের হাত থেকে জুসের গ্লাসটা নিচে পড়ে ভেঙে গেল। এই শব্দে সবাই রায়হান খানের দিকে তাকালো। রায়হান খান আকাশের সামনে এসে দাঁড়ালো।
তার চিনতে অসুবিধা হচ্ছে না, কারণ আকাশ ছোটকালে যেমনটাই ছিল ঠিক তেমনটাই আছে, শুধু শরীরে বড় হয়েছে। রায়হান খানের চোখে পানি। আকাশ, বাবা তুই কোথায় ছিলি? কত জায়গায় না তোকে খোঁজ করেছি, কোথাও পাইনি। তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস। বাবা, আমাকে মাফ করে দে, ফিরে আয় আমার কাছে, তোর বাবার কাছে। আকাশের দুই গাল ধরে আকাশ রায়হান খানের দুই হাত সরিয়ে এক বুক কষ্ট নিয়ে বলল, কে আপনি? আমার বাবা তো ইনি কবির চৌধুরী। আমি আপনাকে চিনি না, আমি আসছি। বলেই সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল। আমার ছেলে আমাকে চিনতে পারলো না। হুম, ভালো করেছি, এমনটাই হওয়া উচিত আমার সাথে। চোখে পানি নিয়ে সিঁড়ির দিকে তাকালো। জাহানারা বেগমের চোখেও আছে পানি। কেন সেটা পরে বলবো। বিয়ে বাড়িতে হইচইয়ের বদলে নীরবতা পালন করা হচ্ছে। অবশ্য বিয়ে হয়ে গিয়েছিল। ফৌজিয়া তার মাকে ইশারায় ডাকলে কাছে আসলে বলে, আকাশকে ঠান্ডা করা গিয়ে তাড়াতাড়ি যাও। মামি চলে গেল। অব্র ফৌজিয়ার দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। অনেক প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে না? অব্র বলল, কারণ তাদের দুজনকে পাশাপাশি চেয়ারে বসানো হয়েছে। অব্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। পরে বলবো, এখন সামনে তাকাও। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আকাশ। সারা শরীর কাঁপছে তার। পকেট থেকে সিগারেট একটা প্যাকেটে বের করে একটা সিগারেট মুখে নেয়। লাইটার দিয়ে জ্বালাতে যাচ্ছে, কিন্তু জ্বলছে না। রাগে নিচে আছাড় মারে লাইটারটা। মুখ থেকে সিগারেট হাতে নেয় আর তাকিয়ে থাকে আকাশের দিকে। উনি আপনার আসল বাবা, তাই না? পেছন থেকে মনিরা বলে ওঠে। আকাশ পেছনের দিকে তাকিয়ে আবার সামনের দিকে ফিরে। মনিরা আকাশের কাছে এসে দাঁড়ায়। জানেন, জন্মের সময় মাকে হারিয়েছি। বাড়িতে যারা কাজ করতো সবাই বলতো আমি নাকি রাক্ষসী, জন্মের সাথে সাথে মাকে খেয়ে ফেলেছি। আমার নাকি আরও অনেক সমস্যা আছে, এটা আমাদের এলাকার সবাই জেনে গিয়েছিল। তখন আমি খুব ছোট ছিলাম। বাড়ির বাইরে অনেক শিশুরা খেলা করছিল, সবাই গরিব ঘরের। আমি তাদের সাথে খেলা করতে গিয়েছিলাম। তারা আমাকে অনেক মেরেছিল, বলেছিল আমি অনেক খারাপ। এটা আব্বুকে বলাই আমাকে ওদের কাছে নিয়ে যায় আর ওদের বিচার করতে। পরে ওখানকার লোকেরাও আমাকে রাক্ষসী, খারাপ আর অনেক কিছু বলতে থাকে। আব্বুকেও নানা কথা শোনাতে লাগে। তখন থেকেই ভাবতে শুরু করি যে গরিবরা ভালো না, ওদের মনে শয়তানের বসবাস। তাদের থেকে এড়িয়ে চলি, অপমান করি। আকাশ মনিরা থেকে তাকায়। সুন্দর চেহারা কেমন মলিন হয়ে গেছে, চোখে পানি এসেও আটকে গেছে। জানেন, এই প্রথম কাউকে মনের কথাগুলো বললাম। এসব কিছু ফৌজিয়াও জানে না। তবে এখন বুঝে গেছি সব মানুষ এক না, খারাপ হলেও ভালো আছে অনেকেই। আকাশ কিন্তু বলছে না, তার মনে হচ্ছে এটা অন্য কেউ, যার মনে কোনো অহংকার নেই। আকাশ নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। নিচে চলুন, আজকে আপনার বোনের বিয়ে, আর আপনি মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছেন। আসুন আমার সাথে। আকাশ মনিরার হাত ধরার দিকে তাকিয়ে আছে। বস, অনেক চেষ্টা করেছি, কিন্তু কবির চৌধুরীকে মারতে পারিনি। ভয় ভয়ে একটা ছেলে বলল জাবিরকে। জাবির চেয়ারে বসে হাতে পিস্তল ঘোরাচ্ছে। কবি বলেছেন একবারে না পারিলে দেখো শতবার, কিন্তু আফসোস তুই তার জন্য থাকবি না। বলেও ডিসকাউ করে লোকটার কপালে গুলি করে দিল। বস, আমাকে মারবেন না। কবির চৌধুরী অনেক চালাক, আমাদের কিছু বুঝতেই দেয়নি। আমরা তো ওর গাড়িকে ফেল করেছিলাম, কিন্তু কোথা থেকে সব অনেকগুলো গাড়িগুলো এলো। 30টার মতো সব গাড়ি, একই মডেলের, একই কালার, কবির চৌধুরীর গাড়ির মতো। এতে করে ওকে মারতে পারলাম না। তবে বস, সে অনেক ভালো প্ল্যান করেছে বলতেই হবে। কথা শেষ আবার ডিসকাউ করে গুলি করে দিল ওই চামটাকে। পিস্তল থেকে ধোয়া উঠছে, সেটা জাবির শুকছে আর বলছে, শালা আমার লোক হয়ে আমার শত্রুর প্রশংসা করে, বলে আরো 2টি গুলি করলে ওর গায়ে। আকাশের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে মনিরা নিচে। ফৌজিয়ার বিদায়ের সময় মামি মনিরা অনেক কান্নাকাটি করছে, জানে চোখ দিয়ে সাগর বয়ে যাচ্ছে। অন্যদিকে রহমত মামা, সে কান্না না করলেও তার কষ্টের চেহারায় ভেসে উঠেছে। হয়তো সে ফৌজিয়ার কথা ভেবেই নিজেকে আটকে রেখেছে। আর রিমনকে তো পাওয়াই যাচ্ছে না।
আকাশ নিজেকে শক্ত রেখে চারিদিকটা সামলাচ্ছে। যদি সবাই ভেঙে পড়ে তাহলে তো মেয়ে বিদায় হবে না। আকাশেরও আজ কষ্ট হচ্ছে, তবে সেগুলো বুকের গহীনে লুকিয়ে রেখেছে, কারণ আকাশও তো ফৌজিয়াকে নিজের বোন মানে। অবশেষে বিদায় হয়ে গেল। রহমত মামা স্তব্ধ ড্রয়িং রুমের সোফায় বসে আছে। মামি তার কাঁধে মাথা রেখে নিঃশব্দে চোখের পানি ফেলছে। বড় আব্বু মাথা নিচু করে বসে আছে। মনিরা আবার পাশেই দাঁড়িয়ে আছে। তবে রায়হান চৌধুরী অনেকবার আকাশের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু যখন সে আকাশের কাছে আসে তখনই আকাশ অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়। রায়হান চৌধুরী হতাশ হয়ে আকাশের দিকে করুণ চোখে তাকিয়েছিল, হয়তো কিছু বলতে চাচ্ছিল। রিমন, কোথায় ওকে দেখছি না যে? এই রহমত মামা আশেপাশে তাকিয়ে বলল, মামা ও ছাদে আছে। ওটা মনিরামা, তুমি তো এখন বাড়িতে যাবা, তোমাকে এখন। মনিরা আকাশের দিকে এক নজর তাকালো। রিমন তো এখানে নেই। আকাশ, তুই একটু ওকে দিয়াই। ভাঙা কণ্ঠে মামি বলল। আকাশ মাথা নাড়ল। আকাশ গাড়ি চালাচ্ছে আর মনিরা তার পাশে বসে আছে। জানেন, একটা বাবার কাছে সব থেকে কষ্টদায়ক মুহূর্ত হলো মেয়ে বিদায়ের সময়। আঙ্কেল নিজেকে অনেক শান্ত রাখার চেষ্টা করেছে, কিন্তু তার চেহারায় ভেসে উঠেছিল সে কতটা কষ্টে আছে। আকাশ সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। তবে আজকে যতটা দুঃখ পেয়েছি তার সমান শান্তিও পেয়েছি। মনকে হালকা করেছি, মনের ভিতরে পুষে রাখা কথাগুলো কারোর সাথে শেয়ার করেছি। একইভাবে সামনের দিকে তাকিয়ে আছে। জানেন, এই যে ভালোবাসা, প্রেম, মহব্বতে আমার কোনো বিশ্বাসই ছিল না। সব সময় ছেলেদের থেকে দূরে থেকেছি, জানি না কাকে ভালোবাসা বলে। শুনছেন তো কি বলছি আমি? মনিরা আকাশের দিকে তাকিয়ে। ফৌজিয়া বলেছিল এটা নাকি একটা ফিলিংস, যে তার কথা ভাবলেই মুখে মুচকি হাসি চলে আসে, চোখ বন্ধ করলেই তার চেহারা ভেসে ওঠে চোখের সামনে। এটা বলেই মনিরা লম্বা একটা নিঃশ্বাস নিল আর বলল, যেদিন আপনার সম্পর্কে সব কিছু জেনেছি সেদিন থেকেই আপনার প্রতি আমার কোনো এক অজানা অনুভূতি সৃষ্টি হয়েছে। সব সময় আপনার কথাই ভাবতে থাকি, কবে যে আপনি আমার এতটা প্রিয় হয়ে গেলেন নিজেও বুঝতে পারিনি। তাই তো সব সময় আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখি, চোখে চোখে রাখি। যদি এটার নাম ভালোবাসা হয় তাহলে হ্যাঁ, আমি আপনাকে অনেক ভালোবাসি, যার জন্য নিজের সব কিছু ছাড়তে পারি, হোক সেটা জীবনও হোক না কেন। অনেক ভালোবেসে ফেলেছি আপনাকে, প্লিজ দূরে সরিয়ে দিবেন না, প্লিজ। মনিরা চোখের পানি চিকচিক করছে। আকাশ সবকিছু মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ সে গাড়ি ব্রেক করলো, মনিরার দিকে তাকালো। সরি, আমাকে ক্ষমা করবেন। বলেই মনিরার মুখে একটা স্প্রে করলো, আর মনিরার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। অজ্ঞান হয়ে আকাশের বুকে ঢলে পড়ল। আজকে সকালে আকাশ তার খবরকে ফোন দিয়ে গালি দিতে থাকে যে আরমান আহমেদের খোঁজ এখনো তাকে দেয়নি কেন। লোকটি ভয় ভয় বলল, স্যার, আমি তো গতকালকেই ইমেল করে দিয়েছি সব কিছু। আকাশ এটা শুনে ফোন কেটে দেয় আর ল্যাপটপ অন করে ইমেল চেক করে। সেখানে আরমান আহমেদের বায়োডাটা দেওয়া আছে। আর যখন আকাশ তার পরিবারের লোক দেখে সে তো অবাক হয়ে যায়। আরমান আহমেদের একমাত্র মেয়ের নাম তাইবা মনি, ডাকনাম মনিরা। আকাশ এটা দেখে হেসে ওঠে যে তার শিকা তো তার পাশেই আছে। মনিরা আকাশের বুকের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে। আকাশ এক নজর তার দিকে তাকিয়ে আছে। মনিরা চুলগুলো তার মুখের সামনে চলে এসেছে। এতে আকাশের দেখার সমস্যা হচ্ছে, তাই হাত দিয়ে পরম যত্নে চুলগুলো কানের পেছনে গুজে দিল। আমারও ইচ্ছা হয় তোমাকে ভালোবাসতে, নিজের করে নিতে, কিন্তু আমার জীবন তো কোনো দাম নেই। একজনের দায় বেঁচে আছি, তাকে কথা দিয়েছিলাম তার কথা সব সময় শুনবো, তার কথা মতো নিজের লাইফ সাজাবো। এজন্য তুমি এত কাছে থেকেও অনেক দূরে। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার যোগ্য না। এই হাত পারে শুধু মানুষ খুন করতে, আদর করতে পারে না। আকাশ ফিসফিস করে বলছে, পাপা, তোমার ছেলে চলে এসেছে। জয় জাবিরের একমাত্র ছেলে, দেখতে একেবারে পালনদের মতো, তবে স্টাইলিশ আছে।
জাবির জয়ের দিকে তাকাচ্ছে না। জয় গিয়ে জাবিরের সামনে চলে গেল, তার সামনে বসে পাপা, কথা বলো। দেখো, তোমার ছেলে কত বছর পরে জেল থেকে এসেছে, আর তুমি? জাবির পাশে থাকা একটা লোককে ডাক দিল জয়। লোকটা জয়ের কাছে আসলে জয় তার ঘাড়ে হাত রাখে আর বলে, বাবার কি হয়েছে? কথা বলছে না কেন? বলে ওই লোকটাকে মারতে লাগলো। লোকটাকে মেরে আধমারা করে ফেলেছে জয়। হঠাৎ জাবির বলল, কবির কবির চৌধুরী দেশে এসেছে, আমি ওর লাশ দেখতে চাই শুধু। জয় তার বাবার দিকে তাকালো আর বলল। তোমার কাজ হয়ে যাবে। নিচে পড়ে থাকা লোকটার দিকে তাকিয়ে জয় বলল, সরি ডুড, বাবা কিছু বলছিল না, তাই রাগ হচ্ছিল। উনি তো আমার বাবা, তাই ওনাকে কি করে মারি বল? তাই রাগটা তোর উপরেই ঝাড়লাম। নিচে পড়ে থাকা লোকটার গাল মুখ দিয়ে গড় গড় করে রক্ত বেরোচ্ছে, ছটপট করছে। এই না না, মরবি না। এই যা, আসতে না আসতেই খুনের খাতাটা খুলে ফেললাম। পরের দিন সকালে চোখ মিটমিট করে খুঁজছে বোনেরা। মাথাটা একটু ভারী হয়ে আছে তার। বিছানার উপরে শুয়ে আছে সে। সে আশেপাশে তাকায়, কিন্তু সবকিছুই অপরিচিত। কোথায় আছে সে, আর এটাই বা কার রুম? মুহূর্তেই মনিরার ঘুম ভাবটা চলে যায়, আর সে ধরপড়ে উঠে পড়ে। তাড়াতাড়ি উঠে সে দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছে বাইরে থেকে বন্ধ। কেউ আছেন? প্লিজ দরজাটা খুলুন। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? অনেক ডাকাডাকি করলো মনিরা, কিন্তু বাইরে থেকে কোনো আওয়াজ এলো না। তাই সে হতাশ হয়ে দরজার পিঠ থেকে বসে পড়ল আর কালকের কথা ভাবতে লাগলো। গতকালকের কথা মনে পড়তেই মনিরা চোখ ভরে এলো। সে তো এই প্রথম কাউকে ভালোবেসেছিল, প্রথম কাউকে নিয়ে ভাবতে শুরু করেছিল, কিন্তু শুধু ছোট্ট একটা শব্দ সরি, এটাই তার সব শব্দ ভেঙে তছনছ করে দিল। সে ভাবছে, ভালোবাসায় কষ্ট হয় এটা তো জানতাম, কিন্তু এতটা যে কষ্ট হবে তা জানা ছিল না। হঠাৎ মনে হলো কেউ দরজা খোলার চেষ্টা করছে। তাই সে দরজা থেকে একটু দূরে যায় আর একটা ফুলদানি হাতে নেয়। যে আসবে তাকে মেরে পালিয়ে যাবে, এটাই তার ভাবনা। দরজা খুলে একটা ছেলে, বয়স 19-20 হবে, ভিতরে এলো, আর সাথে সাথেই মনিরা তার মাথায় ফুলদানি দিয়ে বাড়ি দিল। শালা, মেয়েদের কিডন্যাপ করা তোকে আজ। ছেলেটা তো কিছু বলারই সুযোগ পাচ্ছে না। মনিরা সমান তালে চর খুশি মেরে যাচ্ছে। ছেলেটা অনেক কষ্টে চিৎকার করে বলল, ভাই বাঁচাও আমারে। মনিরা ছেলেটিকে কেলিয়ে যাচ্ছে, আরো অনেক গালি দিচ্ছে। হঠাৎ কেউ এসে মনিরার মাজা ধরে উঁচু করলো। মনিরা হাত পা ছোড়াছড়ি করছে। ওই কোন হারামি আমাকে ধরলো রে? বলে যেই না মুখের দিকে তাকায়, অমনি মনিরার মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। একজোড়া চোখ আগুন মুখিয়ে তার দিকে তাকিয়ে আছে। আকাশ মনিরাকে নিচে নামালো। রাজু তুই নিচে যা। শান্তভাবে বলল আকাশ। রাজু মনিরার পাশ দিয়ে যাওয়ার সময় বলে, পিতনি, তোকে আমি দেখে নিব। মনিরা তো আকাশের দিকে তাকিয়ে আছে, কারণ আকাশকে এখন অন্যরকম লাগছে দেখতে। কেন সেটা বললে ভাই চাকরি থাকবে না। ওই মেয়ে, তোমার সমস্যা কি? হ্যাঁ, ওকে ওভাবে মারছিলে কেন? আকাশ কড়াভাবে বলল, না মানে এটাই নাকি ভিতরে সিক্স পে। হোয়াট? আকাশ একটু জোরেই বলল, না মানে আমাকে কিডন্যাপ করেছে। ওকে কি করে ছেড়ে দিই? কিডন্যাপ ও করেনি, আমি করেছি। কেন এত কষ্ট করতে গেলেন? আমাকে আই লাভ ইউ টু বলে দিলেই তো আমি আপনার সব কথা মানতাম। শাট আপ, তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, আকাশ রেগে একটা ফোন এগিয়ে দিয়ে বলল। মনিরা ভয় পেয়ে ওর বাবাকে ফোন দেয় আর করুণ সুরে বলে, পাপা। রাত থেকে মনিরা সহ আকাশের খোঁজ পাওয়া যাচ্ছে না। সবাই তো পাগলের মতো খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, কিন্তু কবির খান নিশ্চিন্তায় বসে আছে আর সবাইকে বলছে টেনশন না নিতে। অন্যদিকে রায়হান আহমেদ, মনিরার বাবা, মেয়ে নিখোঁজ খবরটা শুনে পাগল প্রায় হয়ে গেছে। শহরের এমন কোনো জায়গায় বাদ নেই যে সে খোঁজে নেই। এমনি করে খুঁজতে খুঁজতে রাত পেরিয়ে দিন হয়ে গেল। হঠাৎ তার ফোন বেজে ওঠায় সে তাড়াতাড়ি রিসিভ করলো, আর যখন নিজের মেয়ের কণ্ঠটা শুনলো তখন একটি হলো জানে পানি এসেছে।
হ্যালো পাপ্পা। মণিমা তুই ঠিক আছিস তো? তোর কণ্ঠ এমন লাগছে কেন? খপ করে আকাশ মনিরার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। তো কেমন আছেন মিস্টার আরমান আহমেদ? এমন কথা শুনে আরমান আহমদ একটু ভয় পেয়ে যায়। আপনার মেয়ে ঠিকই আছে, কিন্তু কত সময় আছে সেটা আপনি বলবেন। ইশারায় মনিরাকে বিছানায় বসতে বলল। আরে কে আপনি? আর কি চান আপনারা? আমার মেয়ে যদি কিছু হয় তাহলে কিন্তু। সেটা না হয় তখন শুনবো, তো এখন কাজে ফেরা যাক। কি চাই আমার? হ্যাঁ বলুন বলুন। আমার কিছু চাই না, তবে রায়হান খানের কাছে থেকে ছিনিয়ে নেয়া শেয়ার এবং আপনি যে অপমান করেছিলেন তার জন্য ক্ষমা চাইবেন, ব্যাস। আমি এক্ষুনি করছি। আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না প্লিজ। আপনি আপনার কাজ করুন। বলেই ফোনটা কেটে দিল। মনিরা আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ মনিরার কাছে একটা চেয়ার নিয়ে বসলো। দেখো, তোমার সাথে বা তোমার বাবার সাথে কোনো শত্রুতা নেই, কিন্তু তোমার বাবা আমার কোনো পরিচিত একজনের সাথে অনেক বড় অন্যায় করেছে, আর আমি অন্যায় পছন্দ করি না, তাই আমাকে এটা করতে হলো। তোমাকে কষ্ট দিয়ে ফেললে সরি। মনিরা মাথা নিচু করে শুনছিল। অন্যায় সহ্য করেন না, কিন্তু নিজে এত বড় অন্যায় করেও দিব্যি ভালো আছেন। আকাশ মনিরার দিকে তাকায়। একজনকে কষ্ট দেওয়া কি অন্যায় না? মনের কথা মনের মধ্যে লুকিয়ে রাখা কি অন্যায় না? আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। সবার ভিড়ে আমার চোখ যেমন আপনাকে খোঁজ করে, তেমনি আপনার চোখও আমাকে খোঁজ করে। আর এটা আমি দেখেছি। তাহলে কেন আমাকে দূরে সরিয়ে দিয়েছেন? কেন কষ্ট দিচ্ছেন আমাকে? মনিরা আকাশ ছুরিটা ধরে বলল। আকাশ মনিরার কথা শুনে একটু হাসলো। আমাকে তুমি চিনো কতটুকু? তুমি কি জানো আমি কি কাজ করি? দেখো, আমি চাইলেও তোমাকে নিজের করতে পারবো না। আমার এই অনিশ্চিত জীবনে যখন তখন আমার মৃত্যু আমাকে ডাক দিতে পারে। মনিরা চোখে পানি নিয়ে বলল। হোক না মৃত্যু কাছে, হোক না অনিশ্চিত জীবন, কিন্তু যতদিন আছেন ততটুকু সময় আমাকে দিন। আকাশ মনিরার দিকে একটু তাকিয়ে মনিরার চোখ দুটি লাল হয়ে গেছে, সাথে নাকের ডগাও যেন অন্যরকম সুন্দরী লাগছে ওকে। আকাশ দুই হাত দিয়ে মনিরার দুই গাল ধরল। আকাশের ছোঁয়া পেয়ে মনিরা চোখ বন্ধ করে নিল। দুই চোখের পানি পরম যত্নে মুছিয়ে দিয়ে উঠে ঘর থেকে বের হয়ে গেল। মনির প্রচুর ক্ষুধা লেগেছে, কিন্তু কি খাবে? মনে মনে আকাশকে গালগাল দিচ্ছে। রাক্ষস গুন্ডা, নিজে তো পেট ভরে নিয়েছে, একটা বাচ্চা মেয়ে যে না খেয়ে বসে আছে সেটার খবর কি তার আছে? হঠাৎ দরজায় নক করে ভিতরে ঢুকলো রাজু। মনিরা ওর দিকে তাকিয়ে ভ্রু নাচায়, এটা দেখে রাজু বলল। ওই কি? মনিরা উঠে দাঁড়িয়ে এটা দেখে ভয়ে রাজু দরজার পেছনে চলে যায়, আর ওইখান থেকেই মুখ বাড়িয়ে বলে। মিস পেতনি, আপনাকে ভাই খেতে রাখছে। গাড়ি চলছে তার আপন গতিতে। মনিরা বাইরের দিকে তাকিয়ে কথা বলেই যাচ্ছে, কোনো থামার নামই নেই। আচ্ছা, আমাকে কি এখন বাড়ি নিয়ে যাবেন? আমি এখন বাড়ি যাব না, চলুন অন্য কোথাও যাই বেড়াতে। জানেন, বেড়াতে আমার অনেক ভালো লাগে। জানেন একবার কি হয়েছে, আমি আমার বন্ধুদের সাথে। ওই ভাইয়া, তুই কি থামবি? এমনিতে কিন্তু মাথা গরম আছে, তার উপর তুই সেই সকাল থেকেই মাথা খেয়ে যাচ্ছিস। আর একটা কথা বললে না, খবর আছে। আকাশ ধমক দিয়ে। আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন? জানেন আমার পাপাও আমাকে এমন করে বলে না। আমিও আপনার ধমকের প্রতিবাদ করতে পারতাম, বেঁচে গেলেন আপনাকে একটু ভালোবাসি বলে। তা না হলে দেখিয়ে দিতাম তাইবা মনি ওরফে মনিরা কি জিনিস। আকাশের হাসিও পাচ্ছে, আবার রাগও হচ্ছে। মনে মনে ভাবছে, যে করেই হোক কথা বলা বন্ধ করতে হবে। তাই আকাশ গাড়ি থামিয়ে মনিরার দিকে তাকালো। আকাশ মনিরার দিকে তাকালো। এবার হয়েছে। মনিরার হাত বাঁধা পেছনের দিক করে, মুখে টেপ মারা, তাই সে উম করেই যাচ্ছে। আকাশ মনিরা চেহারা দেখে ক্লোজ আপ হাসি দিল। সকালে খাবার টেবিলে মনিরা রাজুর মধ্যে অনেক লড়াই হয়েছে। রাজু আকাশের ছোট ভাইয়ের মতো, সে অনাথ, দুনিয়ায় কেউ নেই তার। তবে সে একজন ভালো মনের মানুষ, গরিব দুঃখীদের সবসময় সাহায্য করে আকাশের মাধ্যমে। ভাই, এনাকে বলে দাও আমার থেকে দূরে থাকতে, না হলে
আমি কিন্তু এর সব চুল ছিঁড়ে নেব। কি বললি তুই? তারা মনিরা উঠে তেড়ে গেল রাজুর দিকে। ওই হচ্ছেটা কি? রাজু চুপচাপ চেয়ারে বয়। আর তুমি, তোমার তো ক্ষুধা লাগে না? যদি লাগে তাহলে বসেন আর আমাকে উদ্ধার করুন। আকাশ চোখ গরম করে মনির আকাশের দিকে তাকিয়ে হেসে বসে পড়ে। আরে অপু ভাই, হ্যাঁ ভাই। উঠে দাঁড়িয়ে রাজু। আকাশ রাজুর দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। মনিরা খাচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। বাড়িটা বেশ বড় আর গোছানো। আচ্ছা এ বাড়িটা কার? কার আবার? আমার, মানে আমার ভাইয়ের, রাজু। সবার খাওয়া শেষ। বাহ, আমি কোথাও দেখিও নি বা শুনিও নি যে কাউকে কিডন্যাপ করে নিজের বাড়িতে এনে রাখে, আবার খাবার খেতে দেয়। এতে কি বোঝা যায়? আরে কি বোঝা যায়? বোঝা যায় যে আকাশের দিকে তাকিয়ে মনিরা একটু হেসে বলে, আমার লজ্জা করে শ্বশুরবাড়ির কথা নিজের মুখ দিয়ে কি করে কই। আকাশ এটা শুনে সেখান থেকে উঠে উপরের দিকে যেতে লাগে। তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না রে পেতনি। মনিরা রাজুর দিকে চোখ গরম করে তাকিয়ে পড়ে। কি বললি তুই? না তুই বল, পেতনি শুনতে ভালোই লাগে। শোন, কাছে আয়। রাজু মাথা নাড়ায়। আয়, কিছু বলবো না। রাজু মনিরার পাশের চেয়ার টেনে বসে। তোর কি মনে হয় না বাড়িটা অনেক ফাঁকা? রাজু মাথা নাড়ায়। ভাব, যদি তোর ভাবি থাকতো তাহলে কি হতো? আরও ভাব, সেই ভাবিটা যদি আমি হই তখন কি হবে? না না না, সেটা সম্ভব না। এই জন্যই তো তোর হেল্প চাই। বল না, কি করলে ওই হিটলারের মনে জায়গা পাবো? পাগলি একটা। বলে হেসে দিল আকাশ, কারণ সে উপর থেকে তাদের দেখছিল, তাদের কথা শুনছিল। হঠাৎ তার ফোনটা বেজে ওঠে, তাই সে ঘরে চলে যায়। আচ্ছা ঠিক আছে। ফোনে আকাশ। রাজু রাজু। আকাশ চিৎকার করে ডাকছে। মনে থাকবে এই একটা বিষয়ে ভাই দুর্বল, আমাকে ডেকেছে, যাই আমি। আর আমি এটা জানতাম। হ্যাঁ বলো ভাইয়া। ওকে বল, আমরা এখনই বের হব। ভাবিকে বুঝি। আকাশ শার্ট পরছিল। হ্যাঁ, ওই কি বললি তুই? রাজু হেসে বলল, কিছু না। আকাশ নিজের মাথায় নিজেই চড় মেরে বলল, কন্ট্রোল আকাশ, কন্ট্রোল। বলো, এবার কথা বলো। আকাশ গাড়ি চালাচ্ছে আর মনিরার দিকে একটু করে তাকাচ্ছে। কিছু সময় পরে সে খেয়াল করলো মনিরের ফর্সা মুখ লাল হয়ে গেছে, সাথে চোখ দুটিও কেমন চুপ হয়ে যাচ্ছে। সে অনুভব করছে না। আকাশ তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে মনিরার সব বাঁধন খুলে দেয়। আকাশ তাকে এমনভাবে বাঁধেনি যাতে সে কষ্ট পাবে, তাহলে সেন্সলেস। মনিরা, ওই মনিরা, কথা বল। আকাশ মনিরাকে ঝাঁকাচ্ছে আর বলছে, কথা বলো, কি হয়েছে তোমার? চোখ খোলো। ওই। আকাশের চোখে বিন্দু বিন্দু পানি দেখা যাচ্ছে। তার মনে হচ্ছে তার প্রিয় কিছু তার থেকে দূরে চলে যাচ্ছে। মনের ভিতরে অজানা এক কষ্ট হচ্ছে, যেমনটা হয়েছিল তার মাকে হারিয়ে। ওই বাচাল মেয়ে, কথা বল। আর তুমি এখন থেকে যত পারো কথা বলো। কিচ্ছু বলবো না, চোখ খুলো প্লিজ। পানির বোতল থেকে পানি নিয়ে মনিরার মুখে ছিটালো, কিন্তু কোনোই কাজ হচ্ছে না। আকাশের চোখের এক ফোঁটা পানি মনিরার মুখে বলল। তখন আকাশ মনিরের দিকে ভালো করে খেয়াল করলো। এমন অবস্থায় মনিরাকে অনেক মায়াবী লাগছে। আকাশ তার চোখে হাত দিয়ে দেখে তার চোখ ভিজে গেছে, কিন্তু কেন? আমি কান্না করছি? হ্যাঁ, এটা হওয়া উচিত। তোমাকে হয়তো কষ্ট দিয়ে ফেলেছি, তার ফল ভালোভাবেই পাচ্ছি। হসপিটাল, হ্যাঁ হসপিটাল যেতে হবে। হঠাৎই দুটো হাত এসে আকাশের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, থাক, অনেক হয়েছে, আর কান্না করা লাগবে না। যা বোঝার বুঝে গিয়েছি। আকাশ মনিরের দিকে তাকিয়ে দেখলো সে আকাশের দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে আকাশের রাগ মাথায় চড়ে গেল, আর সে মনিরার গালে ঠাস ঠাস করে একটা চড় লাগিয়ে দিল। গাড়ির দরজা বাইরে চলে গেল আকাশ। মনিরা আকাশের চড় খেয়ে হাসছে। আকাশ বাইরে একটু দূরে গিয়ে বসে পড়লো। যে হাত দিয়ে মনিরাকে মেরেছে সেই হাতের দিকে তাকাচ্ছে। একটু আগে তার মনে হচ্ছিল তার প্রাণ পাখিটা ছটফট করছে। মনিরা এমন অবস্থা দেখে অনেক কষ্ট হচ্ছিল।
মনিরা যখন গাড়ি থেকে বের হয়ে তখন আকাশের ফোন বেজে ওঠে, কিন্তু ফোনটা গাড়ির মধ্যেই, তাই ফোনটা হাতে নিয়ে দেখে ওর বাবা আনোয়ার আহমেদ ফোন দিছে। তাই মনিরা রিসিভ করে। পাপা, তোমার জামাইকে পেয়ে গেছি।